হে বন্ধুরা, আজকে আমরা জানবো একজন মা কিভাবে তার সন্তানদেরকে নৃশংসভাবে হত্যা করতে পারে। আর একটা কথা, তোমার হার্ট যদি খুব দুর্বল থাকে এবং তোমার বয়স যদি 18 নিচে হয়, তাহলে তুমি এখনই এই ভিডিও থেকে বের হয়ে যাও, কারণ এই ভিডিও তোমার জন্য না। এটাতে অনেক ভায়োলেন্স এবং হরর সিন আছে। তো চলুন ভিডিও শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই 3 বন্ধু ছুটি কাটাতে কোনো এক জায়গায় ঘুরতে এসেছে। তাদের নাম হচ্ছে টেরিসা, কেলেব এবং জেসিকা। টেরেসা এবং কেলেব তারা দুজন বাইরে বসে গল্প করতেছিল এবং আমরা জানতে পারি তাদের বন্ধু জেসিকা একটু অসুস্থ। এরপর টেরিসা যায় তার বান্ধবীর কাছে। সেখানে গিয়ে দেখে জেসিকা এখনো ঘুমাচ্ছে। টেরিসা সেখানে বসে বসে বই পড়তেছিল। তখনই জেসিকা উঠে বসে টেরেসার হাতে থাকা বইয়ের এক একটি লাইন জেসিকা পড়তে লাগলেন। এখানে অদ্ভুত বিষয় হচ্ছে, জেসিকা সামনের দিকে বসে আছে, তার পিছনে টেরেসা বসে বই পড়ছে। এর মানে জেসিকা বইটি না দেখেই তার এক একটি লাইন সে ভিন্ন ভিন্ন কণ্ঠে উচ্চারণ করছে। টেরেসা এই দৃশ্য দেখে খুব ভয় পেয়ে যায় আর সে জেসিকাকে থামতে বলে। ঠিক তখনই জেসিকা বিছানা থেকে নিচে পড়ে যায় এবং জেসিকা নিচে পড়ে অসুস্থ বোধ করে খুব বমি করতে লাগলো। তখন টেরেসা তাকে সামলানোর চেষ্টা করছে। ঠিক তখনই জেসিকা তার গলা টিপে ধরে তার মাথার চুল ধরে তার চামড়া সহ মাথার চুল উঠিয়ে ফেললো। টেরে খুব আহত অবস্থায় কেলেবের কাছে যায় সাহায্যের জন্য, আর কেলেব তাকে দেখে খুব ভয় পেয়ে যায়। আর তখনই সেখানে আসছে জেসিকা। সেই কেলেবের দিকে তাকিয়ে একটি ভয়ানক হাসি দেয়। এরপর কেলেবের ড্রোন নিয়ে নিজেকে আঘাত করে পানিতে ঝাঁপিয়ে পড়ে। কেলেবও সাথে সাথে পানিতে ঝাঁপ দেয় জেসিকাকে বাঁচানোর জন্য। এরপর কিছুক্ষণের মধ্যে দেখা যায় জেসিকা কেলেবকে পানির মধ্যেই মেরে ফেলে। এরপর তার কাটা মাথাটা টেরেসার সামনে চলে আসে। টেরেসা সেই দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যায়। তারপর জেসিকা পানি থেকে উঠে এসে হাওয়ায় ভাসতে থাকে এবং মুভির ইন্ট্রো এখান থেকে শুরু হয়। তাহলে হলোটা কি, আসল রহস্য কি? এর জন্য মুভির একদিন আগে ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আমাদের সাথে পরিচয় করানো হয় বেথের সাথে। বেথ একটু আগে জানতে পারলো সে একজন প্রেগনেন্ট, কিন্তু তার মুখ দেখে বোঝাই যাচ্ছে সে এতে খুশি নয়। এরপর বেথ চলে যায় তার বোনের বাসায় কয়েকদিনের জন্য বেড়াতে। তার বোন এলি পেশায় একজন ট্যাটু আর্টিস্ট এবং তার 3টি সন্তান রয়েছে, ট্যানি, ব্রিজেট ও ক্যাসি। 2 মাস আগে এলি এবং তার হাজব্যান্ডের সাথে তার ডিভোর্স হয়ে যায়। বেথ এইসব ব্যাপারে আগে কিছুই জানতো না। সে তার বোনকে জিজ্ঞেস করে, কেন আমাকে আগে জানানো হয়নি? এলি জানায় যে তাকে 2বার কল করা হয়েছে, কিন্তু বেথ ব্যস্ততার কারণে কল রিসিভ করতে পারেনি। এরপর তাদের দেখে বোঝাই যাচ্ছে যে তাদের মধ্যে কিছুটা দূরত্ব রয়েছে। এরপর বেথ দুঃখ প্রকাশ করে তার বোনের কাছে ক্ষমা চেয়ে নেয়। এদিকে দেখা যায় বাচ্চারা খাবার কিনতে বাজার গিয়েছে। এরপর তারা বাড়ি ফিরে এলেই গ্রাউন্ড ফ্লোরে থাকতে এক ভয়াবহ ভূমিকম্প শুরু হয়ে যায় এবং তাদের বিল্ডিংটা পুরনো হওয়ার কারণে কয়েক জায়গায় ফাটল ধরে এবং গর্ত হয়ে যায়। আর তখন ড্যানি লক্ষ্য করে তার সামনে অনেক বড় একটা গর্ত হয়ে গেছে আর গর্তের ভিতরে একটা রুম দেখা যাচ্ছে। ড্যানি কারো কথা না শুনেই সেই গর্তের ভিতরে ঢুকে গেলেন। এরপর গর্তের ভিতরে থাকা রুমটা সে ভালোভাবে দেখতে লাগলো। ঠিক তখনই একটা ড্যানি পুরনো বক্স খুঁজে পায়। সেই লকারের ভিতরে পুরনো কিছু ছবি, কিছু ক্যাসেট এবং পুরনো একটা বই খুঁজে পায়। ড্যানি কাউকে না জানিয়ে সেইখানকার জিনিসগুলো আবার সে বাসায় নিয়ে আসে। রাতে ড্যানি এবং ব্রিজেট মিলে সেই জিনিসগুলো বিশ্লেষণ করতে লাগলো। সেখানে ভয়ঙ্কর দেখতে একটি বই ছিল, সেই বইটি আবার লক করা ছিল। ড্যানি যখনই লকটা খুলতে যায় তখনই তার হাত কেটে যায়। ড্যানির 2 ফোঁটা রক্ত বইয়ের উপর পড়ার সাথে সাথে বইটা খুলে যায়। বইটা খোলার সাথে সাথে ড্যানি এবং ব্রিজেট মিলে দেখতে পেল সেখানকার প্রত্যেকটা পৃষ্ঠায় ভয়ানক কিছু লেখা এবং আপত্তিকর কিছু ছবি ছিল। এগুলো দেখে বোঝাই যাচ্ছে যে এটা একটা কালো জাদুর বই। এরপর এটা দেখে ব্রিজেটের ভালো লাগে না। এরপর ব্রিজেট বইটা বন্ধ করে দেয়। এরপর ড্যানিকে বলে বইটা কোথাও ফেলে আয়, কিন্তু ড্যানি তার কথা শোনে না। ব্রিজেট সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথেই ড্যানি আবার সেই বইটা পড়ার চেষ্টা করে। এরপর ড্যানি সেখানে থাকা পুরোনো ক্যাসেটটাও চালানোর চেষ্টা করে। ক্যাসেটটা চালু হওয়ার পর আমরা শুনতে পাই এক চার্চের ফাদার বইয়ের সম্পর্কে কিছু বলছে। সেইখানে বলা হচ্ছে এই বইটি বানানো হয়েছে মানুষের চামড়া দিয়ে। এই বইয়ে থাকা লেখাগুলোও লেখা হয়েছে মানুষের রক্ত দিয়ে। এটা একটা খুব ভয়ানক কালো জাদুর বই। এরপর ড্যানি সেখানে থাকা 2য় রেকর্ডটিও চালু করে। এই রেকর্ডে ছিল এক মন্ত্রপাঠ। এই মন্ত্রটি ছিল এক ভয়ানক শয়তানকে ডাকার মন্ত্র, কিন্তু ড্যানি ভাষা বুঝতে না পারাতে সে মন্ত্রটা চালু করে। মন্ত্রটা চালু হওয়ার সাথে সাথে তার পাশে থাকে সেই বইটা অটোমেটিকই পাতাটা উল্টাতে লাগলো। এরপর খুব বাতাসের কারণে সেই ঘরটা সব জিনিসপত্র উলটপালট হতে লাগলো। এগুলো দেখে ড্যানি খুব ভয় পেয়ে গেল। এরপর সেই ক্যাসেটটা বন্ধ করতে গেল, কিন্তু ক্যাসেট বন্ধ হচ্ছে না।
এরই মাঝে দেখা যায় তার বাসার দিকে এক অদৃশ্য শক্তি প্রবেশ করছে। সেই সময় এলি লিফটে করে বাইরে যাচ্ছে তার কিছু কাজের জন্য। এলি লিফট থেকে বাইরে আসতেই সে অদৃশ্য শক্তি তার উপর ঝাঁপিয়ে পড়ে। এলিকে তখন খুব বাজেভাবে টর্চার করতে লাগলো। ঠিক তখনই তাদের পুরো বিল্ডিংয়ে বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ যাওয়ার সাথে সাথে ড্যানির সেই রেকর্ডটি অটোমেটিকই বন্ধ হয়ে যায়। এরপর ড্যানি একটু নিঃশ্বাস নেয়, কিন্তু তার এই নিঃশ্বাস বেশক্ষণ টেকে না। কিছুক্ষণ পর তার মা এলি শয়তান হয়ে ঘরের দিকে প্রবেশ করছে। ঘরে আসার পর চুলা জ্বালিয়ে একের পর এক ডিম ভাঙছে আর ভাজি করছে। তার এই অদ্ভুত আচরণ দেখে সবাই জিজ্ঞেস করছে যে তার কি হয়েছে, কিন্তু সে তো উত্তরই দেয় না। হঠাৎ করে সে অনেক বমি করে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারানোর কিছুক্ষণ আগে এলি তার বোনকে বলে যে তার মধ্যে একটা শয়তান রয়েছে, সেই শয়তানের দ্বারায় তার বাচ্চাদের যেন কোনো ক্ষতি না হয়। বেদ তার কথা কিছু বুঝে উঠতে পারছে না। এরপর সবাই মিলে এলিকে ধরে হসপিটাল নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কারেন্ট না থাকায় লিফট কাজ করছে না, আর ভূমিকম্প হওয়ার কারণে তাদের সিঁড়িগুলোও ভেঙে গেছে। সেই জন্য এলিকে হসপিটাল নিয়ে যেতে ব্যর্থ হয়। এর ফলে এলি ঘরের মধ্যে মৃত্যুবরণ করলো। এরপর বেদ তার পাড়া প্রতিবেশীদের জানায়। তারা আসার পর দেখতে পেল এলির চেহারাটা একদম সাদা হয়ে গেছে, কিন্তু তার চোখটা একবারই বন্ধ হচ্ছে না। বন্ধ করতে গেলে বারবার খুলছে। এরপর তারা একটা মন্ত্র পড়তে লাগলো এবং দুই প্রতিবেশী মিলে এই বিল্ডিং থেকে বের হওয়ার কোনো পথ বের করতে লাগলো। আর এদিকে বেদ তার বোনের পাশে একটু সময় কাটাচ্ছে। এরপর বেতের ফোনে একটা এলির কল আসে। বেতের সাথে সাথে আমরা অবাক হয়ে যাই যে একজন মৃত মানুষ কীভাবে কল করতে পারে। বেথ কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করার সাথে সাথে শুনতে পায় এলির কণ্ঠ। এলি তাকে বলছে, আমি খুব বিপদে আছি, তুমি আমাকে বাঁচাও। এরপরে তার ফোনটা হাতে থেকে ভেঙে পড়ে যায়। আর এদিকে দেখা যায় এলি উঠে বসলো। উঠে বসে তার দিকে তাকিয়ে আছে। এলিকে উঠে বসতে দেখে বেদ খুব খুশি হয়ে গেল যে তার বোন বেঁচে আছে। এরপর বেদ বুঝতে পারে তার বোনের গায়ে অনেক জ্বর, সেই জন্য তার বোনকে ধরে বাথটাবে গোসল করানোর চেষ্টা করছে। কিন্তু এলি সবাইকে সেখান থেকে ধাক্কা মেরে ভয়ানক কিছু আচরণ করে ওয়ালের উপরে উঠে বিকট একটা ভয়ানক চিৎকার করছেন। এই চিৎকার কেউ সহ্য করতে পারছে না। ঘরে থাকে এবং বাইরে সবাই কানে হাত দিচ্ছে। এভাবে কতক্ষণ চিৎকার করে এলি আবার পানিতে পড়ে যায়। আর এখান থেকেই মুভিটি এক ভয়ঙ্কর আকারে ধারণ করে। ড্যানি যখন তাকে মা বলে রাখলে, এলির ভিতরে শয়তানটা তাকে জানায় যে তোর মা আর এখানে নেই। এরপর তারা ভয় পেয়ে সেখান থেকে বেরিয়ে যায়। একটু পরে এলিও সেখান থেকে বের হয়ে একটু ভাঙা গাছের টুকরো নিয়ে বেতের উপর আক্রমণ করে আর বেতকে আহতও করে। ব্রিজের চেষ্টা করে এলিকে থামানোর জন্য, আর এলি ব্রিজেটের উপরও ঝাঁপিয়ে পড়ে। এলি একটি মেশিন দিয়ে তার গালের উপর একটি ক্ষত করে আর তার মুখের রক্ত সেখানে লাগিয়ে দেয়। ড্যানি একটি চেয়ার দিয়ে এলিকে আঘাত করে ব্রিজেটকে বাঁচিয়ে নেয়। এলি সেইখান থেকে আবার উঠে দাঁড়ায় এবং সে লক্ষ্য করে প্রতিবেশীরা তাদের সাহায্য করে আসাতে তাদের উপরও আক্রমণ করে। আর এই সুযোগেই এলিকে ভিতরে রেখে বেত মেইন গেটটা লাগিয়ে দেয়। এরপর দেখা যায় এলি যাকেই বাঁচে তাদের উপরে আক্রমণ করছে, সবাইকে মেরে ফেলছে। এই দৃশ্যগুলো বেত ঘর থেকে জানালা দিয়ে দেখছে, কিন্তু ঘরের ভিতর নেটওয়ার্ক না থাকার কারণে পুলিশকেও তারা ফোন দিতে পারছে না। বেত জানালা দিয়ে চিৎকার করছে আর সবার কাছে সাহায্য যাচ্ছে, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে কেউই তাদের কথা শুনতে পাচ্ছে না। ব্রিজেট ঠিকই বুঝতে পারে ড্যানি সেই বইটি ঘাটাঘাটি করার জন্য আজকে এই পরিস্থিতি হয়েছে। এইসব নিয়ে ড্যানি এবং ব্রিজেটের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়ে যায়। এরপর বেত তাদের এই বিষয়টা দেখে তাদেরকে ছুটিয়ে নেয়। এদিকে দেখা যায় ব্রিজেটের সেই গালে থাকা ক্ষতটা আরও বাড়তে থাকে। এরপর তার নাক মুখ থেকে অনেক রক্ত বেরোতে লাগলো। আমাদের বুঝতে আর বাকি রইল না যে ব্রিজেটও সেই শয়তানের কবলে পা দিয়েছে। ক্যাসি দরজার কাছে চলে যায় তার মাকে দেখার জন্য, কিন্তু শয়তানটা ক্যাসিকে ভুলিয়ে বালিয়ে তাকে দরজা খোলার জন্য বলছে। তখনই ক্যাসি দরজা খুলে ফেলে। ঠিক তখনই সেই শয়তানটা ক্যাসির উপর আক্রমণ করে। ক্যাসির চিৎকার শুনে বেদ এবং ড্যানি সেখানে চলে আসে, আর সে ক্যাসিকে ছাড়িয়ে দরজাটা আবার লাগিয়ে দেয়। এরপর বেদ কিচেনে আসার পর সে আরও একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে যায়। সে দেখতে পায় ব্রিজেট জ্যানের মতোই সে ভয়ানক আচরণ করছে আর একটা কাচের টুকটুক খেয়ে ফেলছে। এরপরেই বেতের উপর আক্রমণ করে ব্রিজেট। ক্যাসি পরে তার কাছে থাকা একটা লাঠি দিয়ে ব্রিজেটের উপর আক্রমণ করে। সেই আক্রমণের ফলে ব্রিজেট অনেক আহত হয়। এরপর তারা সবাই মিলিয়ে
ব্রিজেটকে একটা কাপড় দিয়ে জড়িয়ে বিছানায় শুয়ে রাখে। এদিকে বাইরে থেকে শয়তান এলি বাসার ভিতরে ঢোকার একটা পথ খুঁজে পেয়ে যায়। আর এদিকে ব্রিজেট শুয়ে থাকা অবস্থায় সে আবার উঠে দাঁড়ায়। উঠার পরে ড্যানির উপর সে আবার আক্রমণ করে। ড্যানি এবং ব্রিজেটের মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায়। ব্রিজেট ড্যানিকে একটা ছুরি দিয়ে আঘাত করে তার উপর রক্ত বমি করে। এরপর ড্যানি খুব কষ্টে একটা গ্যাসের বোতল দিয়ে ব্রিজেটকে আগুন লাগিয়ে তাকে পরাজিত করে। তাকে পরাজিত করলেও সে নিজেকে আর বাঁচাতে পারে না। এদিকে বেথ সেই রেকর্ডগুলো শুনছে যেন এই ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচা যায়। এরপরে সে দেখতে পায় তার পেছনে এলি সেখানে চলে আসে। আসার পর তার উপর আক্রমণ করতে লাগলো। বেথের কাছে একটি স্ক্রু ড্রাইভার থাকাতে সেই স্ক্রু ড্রাইভার দিয়ে এলির গালে আঘাত করলো, কিন্তু এতে বেথের কোনো লাভ হয় না। এরপর বেথ তার সামনে ড্যানিকে দেখতে পায়। ড্যানি সব কিছুর জন্য ক্ষমা চেয়ে সেইখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর এলি বেথকে আঁকড়ে ধরে এবং বলে যে সবার আত্মা সে গেলে খাবে। এবং এলি আরও বেশি খুশি হয়ে যায় সে যখন জানতে পারে যে বেথ গর্ভবতী। সে বেথকে মারতেই যাচ্ছিল, ঠিক তখনই কেসি বেথের কাছে একটা কেঁচি ছুঁড়ে মারে। সেই কেঁচি দিয়ে বেথ এলির নাকে একটা আঘাত করে। এরপর বেথ কেসিকে নিয়ে বাইরে চলে আসে, নিচে যাওয়ার জন্য খুব চেষ্টা করছে। এর মধ্যে এলি সেখানে আবার চলে আসে। আসার পর বেথের হাতে থাকা একটা গান দিয়ে এলির পায়ে একটা গুলি করে সেখানে। তখন এলি আবার মিষ্টি কথায় কেসিকে ভুলাতে লাগলো, কিন্তু কেসি এবার তার মিষ্টি কথায় বললো না। তখনই আশেপাশে থাকা লাশগুলো শয়তানের দ্বারাই উঠে দাঁড়ালো। আর উঠেই সবাই মিলে বেথ এবং কেসির উপর আক্রমণ করতে লাগলো। বেথ কেসিকে নিয়ে তাড়াতাড়ি করে লিফটের মধ্যে উঠে পড়ে পালানোর জন্য, কিন্তু লিফট কোনোভাবেই কাজ করতেছিল না। হঠাৎ করে তারা লক্ষ্য করে লিফটের ভেতরে রক্ত আসছে। আস্তে আস্তেই পুরো লিফটেই রক্ত ভরে যায়। এরপর হুট করে লিফটটা পুরো ফেটে যায়। এরপর বেথ সেইখান থেকে কেসিকে নিয়ে তাড়াতাড়ি করে নিচে চলে আসে আর এসে একটা গাড়িতে ওঠে। বেথ যখনই পালাতে যাবে ঠিক তখনই সে দেখতে পায় এলি সবাইকে মিলিয়ে একসাথে সে ভয়ানক একটা দানব সেজে সেখানে চলে আসে। বেথ সুযোগ বুঝেই সে বিল্ডিং থেকে বের হতে পারলেও সেই দানবটি কেসিকে ভিতরে টেনে নেয়। বেথ কেসিকে বাঁচানোর জন্য গেটটা একটু ভেঙে ভিতরে আবার প্রবেশ করলো। দানবটা কেসের কোনো ক্ষতি করার আগেই বেথ দানবের উপর একটা শুট করে, কিন্তু কিছুই হয় না। দানবটা বেথের উপর লক্ষ্য করে এটা চেনসর ছুঁড়ে মারে। তখন বেথ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। সেই শয়তানটা বেথের পা ধরে সেখানে তাকে একটা শেডের মেশিনের দিকে নিয়ে যায়। বেথকে বাঁচানোর জন্য ক্যাসি সেই শেডের মেশিনটা অফ করে দেয়। এরপর বেথ সেখানে তাকে সেন্সরটি দিয়ে দানবের উপর আক্রমণ করলো, আর সে ক্যাসিকে বলল সেই শেডের মেশিনটা চালু করে দিতে। বেথের সর্বশক্তি দিয়ে সেন্সরের সাহায্যে ধাক্কা দিয়ে সেই শেডের মেশিনটা তাদেরকে ফেলে দিল। শেডের মেশিনটা চালু হতেই সেই দানবটা এক একটি অংশ টুকরো টুকরো হতে লাগলো আর পুরো গ্যারেজ রক্ততে ভরে গেল। সেই শয়তানটা এলির কণ্ঠে ইমোশন হয়ে বেথকে থামতে বলছে, কিন্তু বেথ নিরুপায় হয়ে সেই শয়তানকে সেইখানেই আবার আঘাত করে সেইখানেই মেরে ফেলল। অবশেষে বেথ ও কেসি প্রাণে বেঁচে যায় আর সেইখান থেকে বেরিয়ে যায়। এখন আসল কথা হচ্ছে সেই শয়তানটা কি এখনো আছে না একবারে চলে গেছে? একদমই না। কিছুক্ষণ পর আমরা দেখতে পারি পাঁচতলা থেকে একটা মেয়ে নিচে নেমে আসছে। আর এই মেয়ে সেই মেয়ে যাকে আমরা মুভির প্রথমে দেখেছি। তার নাম হচ্ছে জেসিকা। সে দেখতে পায় গ্যারেজে ছড়িয়ে থাকা রক্ত এবং দেহের বিভিন্ন অংশ দেখে সে অনেক ভয় পেয়ে যায়। এরপর তার পেছন থেকে সেই ভয়ানক শয়তানটা তার ভিতরে প্রবেশ করে যায়। আর এরপর কি হয়েছে এটা তো আপনারা মুভির প্রথমেই দেখেছেন। আর এই ভয়ানক দৃশ্য দেখিয়েই মুভিটি এখানে শেষ করা হয়। সো বন্ধুরা, ভিডিও যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার অনুভূতি জানিয়ে দেবেন।